কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি বিপ্লব। যথারীতি আজকে সোমবার আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একজনকে, যিনি দুর্গাপুরের বুকে যত মানে এনজিও বা সমাজসেবা এরকম করে থাকে, যতগুলো আপনার যতগুলো সংস্থা আছে, তাদের মধ্যে এই মুহূর্তে সবথেকে বড়, সবথেকে গ্রহণযোগ্য এরকমই সবাই আশা করে। তাদের নাম হচ্ছে দুর্গাপুর স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি, বিজনে অবস্থিত এনাদের কার্যালয়। তাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী সুনীল রায় মহাশয় আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তার কাছ থেকে জেনে নেব এই বাণী প্রচার সমিতির বর্তমান কার্য কী করছেন ওনারা, কেমনভাবে ওরা দীর্ঘদিন ধরে এই কার্যের সঙ্গে যুক্ত আছেন, আগামী দিনে ওনাদের কী আরও যে চিন্তাভাবনাগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে। স্যার, প্রথম যেটা আপনাকে জিজ্ঞেস করব, এই স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি ঠিক কত সালে আমাদের দুর্গাপুরে প্রথম কাজ শুরু করেছিল? এই অর্গানাইজেশন স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি বিশেষত বিশেষ করে স্বামীজির যে বাণী তার প্রচারের উদ্যোগ নিয়েছে এবং তার স্বামীজির যে কথাগুলো বলে গেছেন তার উপর নির্ভর করেই এই অর্গানাইজেশন চলছে। এই অর্গানাইজেশন খুব ছোট ছিল। প্রথমে যখন শুরু হয় একটি মাত্র স্কুল বাড়ি নিয়ে ছিল তিলক রোডে, দোচালা বাড়িতে কয়েকজন বিপিএল গ্রুপের স্টুডেন্টকে নিয়ে আমাদের বর্তমানে যারা কর্মকর্তা তারাই প্রথম ওখানে শুরু করে। এই অর্গানাইজেশন শুরু হয় এই সেবামূলক কাজের উদ্দেশ্যে, মূলত সেবামূলক কাজের উদ্দেশ্যেই এই অর্গানাইজেশন গঠিত হয়েছে এবং 1984 সালে তিলক রোডে প্রথম এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এর পরবর্তী সময়ে এই সমিতি অর্থাৎ আমরা রামকৃষ্ণ মিশনের ভাবপ্রচার পরিষদ তার একটি অন্তর্ভুক্ত একটি অর্গানাইজেশন, যেটা বেলুড় মঠ পরিচালিত এবং বেলুড় মঠের নির্দেশ অনুযায়ী এই অর্গানাইজেশন চলে। ক্রমান্বয়ে এটা উন্নতির পথে এগিয়ে চলেছে। কিভাবে হলো সেটা আমি সংক্ষেপে বলছি। এই অর্গানাইজেশনের উন্নতি এবং বিভিন্ন যে ক্রিয়াকলাপ, বিভিন্ন যে কাজ, সেবামূলক কাজ বিভিন্নভাবে চলছে। স্বামীজির ভাবধারায় পরিচালিত এই অর্গানাইজেশনে যে সেবামূলক কাজগুলো চলে সেগুলো আমি বলছি। প্রথমত এখানে শিক্ষা উপর জোর দেওয়া আছে, যেটা স্বামীজি খুব পছন্দ করতেন। দ্বিতীয় স্বাস্থ্য এবং তৃতীয় সেবা। এই তিনটি কাজ পুরোদমে চলছে এবং উত্তরোত্তর তার অবয়ব বৃদ্ধি পাচ্ছে। কতগুলো স্কুল আছে এখন? আছে, আমি স্কুলের সংখ্যা এখন 17টি। গ্রামাঞ্চলে এবং এই দুর্গাপুর স্টিল টাউনশিপে বিজনে 3টে ইউনিট আছে।
এবং বাইরে 14টি ইউনিট আছে। যেই ইউনিটগুলোতে, যে স্কুলগুলোতে মূলত বিপিএল গ্রুপের ছাত্রছাত্রীরা পড়ে থাকে, যাদের কোনো অসহায় যাদের কোনো দেখাশোনার করার মতো অবস্থা নেই, সেই সব পরিবারের ছেলেমেয়েরাই এখানে পড়াশোনা করে। এখানে কত ক্লাস অবধি আছে? মূলত যে শিক্ষা সেটা প্রাইমারি স্কুলই বেশি, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত তাদের পড়ানো হয়, এরপর তাদেরকে হাই স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। আর দুর্গাপুর ইস্পাতনগরী অর্থাৎ বিজনে যে 3টি ইউনিট আছে, তার মধ্যে সান্ধ্যকালীন পড়াশোনা করানো হয়, যেটা কোচিং ক্লাস বলা হয়, সেটা স্কুল আমরা বলতে পারি না, হ্যাঁ, তবু স্কুলের পর্যায়ে পড়ে এই জন্যই যে একটা রুটিন মেনে এখানে সমস্ত সাবজেক্টের টিচার, হ্যাঁ, যেহেতু পড়ান, সেহেতু আমরা স্কুলই বলি এটাকে সান্ধ্যকালীন স্কুল। সান্ধ্যকালীন স্কুলে আপনার ওটাও কি ক্লাস 5 অবধি? ওটা চলে আপ টু 10 অবধি। হ্যাঁ, ক্লাস 10 অবধি রয়েছে সমিতির নিজস্ব ভবনে, এখানে ক্লাস 10 অবধি পড়ানো হয়ে থাকে। ওটা কি রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে? ওটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে নয়। এখানে যেহেতু রেজিস্ট্রেশন মানে আমরা অ্যাপিল করিনি, এই জন্যই, যেহেতু আমরা পুরো সময় সান্ধ্যকালীন স্কুলে পুরো সময় দেওয়া সম্ভব নয়। দিবাকালীন হলে এটা সম্ভব হতো, কিন্তু সান্ধ্যকালীন, যেহেতু এই ছাত্রছাত্রীরা বিপিএল গ্রুপের, এদের দেখাশোনা করা বা প্রাইভেট টিউশন দেওয়ার মতো ক্ষমতা নেই। বর্তমান যুগে প্রাইভেট টিউশন একটা বড় ফ্যাক্টর রেজাল্ট করার ক্ষেত্রে। স্কুলে যা পড়ানো হয় তার বাইরে প্রাইভেট টিউশন পড়তে হয়, তা নাহলে তার অগ্রগতি হয় না। এই বিপিএল গ্রুপের ছেলেমেয়েরা তারা কেবল স্কুলে যায়, কিন্তু তাদের বাইরে পড়াশোনা করানোর মতো ক্ষমতাও নেই বা তার পেমেন্ট দেওয়ার মতো তাদের ক্ষমতা নেই। সেই জন্য বাণী প্রচার সমিতি একটা একটা নীতি ঠিক করেছে যে বিপিএল গ্রুপের ছাত্রছাত্রীদের আমরা সন্ধ্যাকালীন যে সময়, সেই সময়ে এদের পড়িয়ে এদের মানুষ করে তুলব। এবং শুধু তাই নয়, তাদেরকে একটি আধ্যাত্মিক ভাবধারায়, যাতে তাদের একদিকে যেমন পড়াশোনার উন্নতি, অপরদিকে তার মানসিক উন্নতি যাতে ঘটে, তার দিকে আমরা বিশেষ লক্ষ্য করি। আপনারা যে এখানে যে বললেন যে ক্লাস 10ম শ্রেণী অবধি পড়ানো হয়, তা তাদেরকে 10ম শ্রেণী পড়ানোর পরে কোনো সার্টিফিকেট কিছু দেওয়া হয়? 10ম শ্রেণী অবধি পড়ানো, তার স্কুল সার্টিফিকেট, তার এমনি সার্টিফিকেট আমাদের সেক্রেটারি দেন, কিন্তু সেই সার্টিফিকেট তো বাইরে যোগ্যতা হিসাবে ধরা যাবে না, কারণ কোনো রেজিস্ট্রিকৃত কোনো ইনস্টিটিউট থেকে যে সার্টিফিকেট পাওয়া যায় সেগুলোরই মর্যাদা দেওয়া হয়। এগুলো এমনি রাখা হয়, হ্যাঁ, এমনি দেওয়া হয় আর কি। এই যে আপনাদের এই 17টা স্কুল আছে, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত? এখন বর্তমানে 1580 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে, সবই বিপিএল গ্রুপে। এদের তো কোনো মূল্য দিতে হয় না? এদের কোনো মূল্য দিতে হয় না, যা সুযোগ সুবিধা পায় সেটা আমি সংক্ষেপে বলছি। এই 1580 জন ছাত্রছাত্রী সারা বছর স্কুলে আসে এবং তাদের টিফিনের ব্যবস্থা করা হয়। প্রত্যেক দিন টিফিন দেয়া হয়। সারা বছর তাদের যা স্কুল ড্রেস লাগে, স্কুল ড্রেস দেয়া হয়। সারা বছর যা পড়াশোনার সামগ্রী লাগে সেগুলো আমাদের সমিতি থেকে দেয়া হয়। স্কুল ব্যাগ থেকে শুরু করে কাগজ, কলম, খাতা, পেন্সিল থেকে পাঠ্যপুস্তক পর্যন্ত তাদের দেয়া হয়ে থাকে। এই বিতরণ করা হয় সেশন শুরু হওয়ার আগে, অর্থাৎ স্কুল যখন জানুয়ারি মাসে শুরু হয় নতুন সেশন, তার আগে এদিকে ড্রেসগুলো দিয়ে দেয়া হয়। তবে আমাদের পার্টিকুলার সমিতির যে সমিতিতে যারা পড়াশোনা করে
তাদের ড্রেস যেসব স্কুলে তাদের ড্রেস রয়েছে সেসব ড্রেস দেওয়া হয় না। আমাদের পার্টিকুলার যে সমিতি স্কুল রয়েছে তাদের নির্দিষ্ট ড্রেস তাদেরকে দেওয়া হয়, অর্থাৎ ওই ড্রেস পরে তারা আসে প্রত্যেক দিন। এছাড়াও তাদেরকে আমরা সাংস্কৃতিক দিক দিয়ে অনেকটা এগিয়ে নিয়ে যাই, এই জন্যই গানের নাচের ক্লাস রেগুলার হয়। এই বিপিএল গ্রুপের ছেলেমেয়েরা কখনোই মানে নাচ কিংবা গান শেখার তাদের স্কোপ নেই, হ্যাঁ, সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমাদের এখানে আলাদা ইউনিট আছে যেখানে নাচ এবং গান শেখানো হয়, হ্যাঁ। এবং সারা বছরের বিভিন্ন সময়ে যে অনুষ্ঠান হয়, যেমন দুর্গাপুজোর সময় মহালয়ার যে হ্যাঁ এই উদ্বোধন দেবীর আগমনে যে আমরা মেতে উঠি, সেই ছাত্রছাত্রীরা এমন অনুষ্ঠান করে তা বিশেষ আকর্ষণযোগ্য। এবং শুধু তাই নয়, অনেক জায়গা থেকে বহু লোক এই অনুষ্ঠান দেখতে আসে, তাদেরকে আমরা তৈরি করি। আপনাদের এই স্কুলে বিপিএল তালিকাভুক্ত যারা শুধুমাত্র তারাই শুধুমাত্র আবেদনের কোনো নির্দিষ্ট রূপরেখা বা কোনো কত জায়গা থেকে আসতে পারে, কত দূর থেকে আসতে, এরকম কোনো ব্যাপার আছে না? কত দুর্গাপুরের মধ্যে? দুর্গাপুরে এখন বর্তমানে এর চাপ বেড়ে গেছে, কারণ আমাদের একটা লিমিট রাখা হয়েছে। আমরা বিপিএল গ্রুপে তারা আর্থিক দিক দিয়ে কতটা অনুন্নত আর কি, সেই হিসাবে আমরা নিয়ে নিই একটা লেভেল অবধি আর কি আমরা এগুলোকে অ্যালাউ করি। বাণী প্রচার সমিতির মানে আকারে বহরে বাড়ছে আস্তে আস্তে। আপনাদের এর সঙ্গে শিক্ষার সঙ্গে সঙ্গে আপনাদের স্বাস্থ্য একটা বড় আছে আর কি। আমরা দেখেছি যে আপনাদের যেখানে কার্যালয় তার পাশে আগে আমাদের যেটা দুর্গাপুরের বিজনের যে হেলথ সেন্টার ছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্টের, তাদেরটা তো আপনারা একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছেন। সেখানে কি কি কারা কারা উপকার পায় বা কারা ওখানে দেখাতে পারে সেটা যদি একটু বলেন। আমাদের মূল উদ্দেশ্য শিক্ষা, স্বাস্থ্য এবং সেবা, এই তিনটে মূল লক্ষ্য। হ্যাঁ, এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য আমাদের যা করণীয় আমরা করে চলেছি। এবং এতদ অঞ্চলে আপ টু 10 কিলোমিটার মানে 10 কিলোমিটার দূরত্ব থেকেও প্রচুর পেশেন্ট আসে। তার সংক্ষিপ্ত বিবরণ আমি দিচ্ছি। বিজন হেলথ সেন্টার কীর্তিবাস রোডের উপর যে হেলথ সেন্টারটা ছিল, সেইটা এখন বর্তমানে বাণী প্রচার সমিতির আন্ডারে চলে এসেছে। সেল এটাকে অ্যালট করেছে। এই বিল্ডিংয়ে এখন নিবেদিতা স্বাস্থ্যকেন্দ্র চলছে, নিবেদিতা স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে 32 জন ডাক্তারবাবু তারা ফ্রি সার্ভিস দেন। 32 জন ডাক্তারবাবু রয়েছেন এবং সব ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, অর্থোপেডিক থেকে শুরু করে গাইনি থেকে চাইল্ড থেকে আরম্ভ করে সমস্ত ডিপার্টমেন্টে আলাদা আলাদা রুম রয়েছে, সেখানে রোগী দেখা হয়। রয়েছে ইসিজি এবং ব্লাড টেস্টিং মেশিন, যেখানে ইসিজি এবং ব্লাড টেস্টের প্রয়োজন হলে সেখানে অর্থাৎ ল্যাব রয়েছে। আর রয়েছে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, যেখানে মানুষ পঙ্গু হয়ে গেলে কিংবা কোনো আঘাত পেলে সেই সব জায়গায় যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে। এই 32 জন ডাক্তারবাবু অনলস পরিশ্রম করে চলেছেন। প্রতি বছর অর্থাৎ গত আর্থিক বছরে 26,000 রোগীকে সেবা দেয়া হয়েছে। তাদের শুধু ডাক্তার দেখা নয়, তাদের যে প্রয়োজনীয় ওষুধপত্র সেগুলোও দেয়া হয়ে থাকে। এত বড় ইউনিট, প্রাইভেট অর্গানাইজেশন ওই ইউনিট সম্ভবত আমাদের দুর্গাপুরে আছে বলে আমার মনে হয় না। এছাড়া রয়েছে এখানে একটি বিশেষ বিভাগ, যেটি হচ্ছে মোবাইল মেডিকেল ভ্যানের মাধ্যমে পাশাপাশি গ্রামাঞ্চলে আর কি রেগুলার এখানে সেবা দেয়া হয়
চিকিৎসা করা হয়, সঙ্গে ডাক্তার যান, ওষুধপত্রও সঙ্গে যায়। এর রোগীর সংখ্যা প্রতি সপ্তাহে 3টে কিংবা 4টে গ্রামে যাওয়া হয়, 3 থেকে 400 রোগী সেবা পেয়ে থাকে। আপনাদের এই যে নিবেদিতা স্বাস্থ্যকেন্দ্রে কারা দেখাতে পারে? নিবেদিতা স্বাস্থ্যকেন্দ্র কারা দেখাতে পারে মানে কারা? ওই সবই বিপিএল গ্রুপ, সবই বিপিএল গ্রুপের, তাদের কার্ড থাকতে হবে, বিপিএল এর কার্ড থাকতে হবে। হ্যাঁ, বিপিএল গ্রুপ ছাড়া অন্য কাউকে এখানে অ্যালাউ করা হয় না। এই জন্যই অন্য কাউকে অ্যালাউ করলে, এখানে তো প্রবীণ ডাক্তারবাবুরা রয়েছেন, সব এক্সপিরিয়েন্স ডাক্তারবাবুরা রয়েছেন, রোগীর ভিড় এত হবে সামলানো মুশকিল এবং ওষুধ দেওয়া সম্ভব নয়। সেই জন্য আমরা একটা নির্দিষ্ট নিয়ম করেছি যে বিপিএল গ্রুপ ছাড়া অন্য কাউকে এখানে অ্যালাউ করা যাবে না। এখানে যারা ডাক্তার দেখাতে আসছেন তাদের সেই রোগীদের যত যাবতীয় ওষুধপত্র সবই আপনারাই দিচ্ছেন, মানে বিনামূল্যে? সমস্ত বিনামূল্যে, ডাক্তারবাবুরা বিনামূল্যে আপনাদের বিনা পারিশ্রমিকেই এখানে দিচ্ছেন। আপনাদের আরেকটা, আপনাদের যেটা কার্যালয় ওই আমাদের বিজনের, ওই কার্যালয়ে একটা হোমিওপ্যাথি সেন্টারও আছে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, সভাপতি ডাক্তার কেসি পাল এখনো পর্যন্ত আমাদের হোমিওপ্যাথি চিকিৎসালয়ে চিকিৎসা করে থাকেন। উনি এই বছরে প্রায় 6,500-এর বেশি পেশেন্ট দেখেন। কেসি পাল মানে বোধহয় কুচিনচন্দ্র পাল, উনি সভাপতি। উনি খুব ভালো চিকিৎসা করেন, প্রচুর রোগী ভিড়ে 50, এখন লিমিট করে দিয়েছেন, আগে 100-র উপর পেশেন্ট হয়ে যেত। হ্যাঁ, এখন লিমিট করে দিয়েছেন 50-টির বেশি পেশেন্ট দেখবেন। ওখানে বোধহয় সবাই দেখাতে পারে, ওখানে সবাই দেখাতে পারবে, যে কেউ দেখাতে পারে। দুর্গাপুরে যে কোনো অধিবাসী আসে ওখানে কেউ কোথাও একটা মিনিমাম একটা চার্জ লাগে আর কি। ওটা বোধহয় খুবই নগণ্য। হ্যাঁ, ওইটা যেমন কোনো চার্জ লাগে না, ওগুলো খুবই সামান্য। আপনাদের এই মানে বাণী প্রচার সমিতির যে ভাবধারা, আপনাদের স্বামীজির যে ভাবধারা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের এই প্রচুর কাজকর্ম বা আপনাদের এই মানে সাময়িককালে আপনাদের রথযাত্রাও হলো, এবার খুব উৎসাহ আনন্দের সঙ্গে রথযাত্রা হয়েছে। আপনাদের এই এত বড় ইয়ের মানে সংস্থার এই এত কিছু করছেন আপনারা, আর্থিক সংস্থান হয় কোত্থেকে? আচ্ছা, এই রথযাত্রা সম্পর্কে বলি। রথযাত্রা আমাদের বরাবরই এখানে যে আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়, হ্যাঁ, যে মূল মন্দিরটা আর কি, এইটা রিনোভেট করে, এটা ছিল তো তিলক রোডে, এখান থেকে বিদ্যাসাগর এভিনিউ, ওখানে অ্যালয় স্টিলের ওই তখনকার যে স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির সভাপতি না সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি উনি রিটায়ারমেন্টের পর ওই বিল্ডিংটা উনি আমাদের বাণী প্রচার সমিতিকে দিয়ে যান। এখন যে বর্তমানে যে আশ্রমটি তৈরি হয়েছে, এখন কনস্ট্রাকশান হয়েছে, হ্যাঁ, তার অবয়ব বৃদ্ধি হয়েছে। এটা দিয়ে যাওয়ার পর যখন এটা শিফটিং হয় 2011 সালে এর উদ্বোধন হয়। আচ্ছা, তারপর থেকে এই রথযাত্রা পুরো দমে আর কি আমাদের বিজনের সমস্ত অঞ্চল ঘুরে রথযাত্রা হয়ে থাকে। হ্যাঁ, রথযাত্রা এবং তার পুনর্যাত্রা হ্যাঁ হয়ে থাকে প্রতি বছর। এবছর একটি আড়ম্বরের সঙ্গে আমাদের রথযাত্রা হয়েছে, যা সকলেরই দৃষ্টি আকর্ষণযোগ্য এবং সকলেরই কাম্য। সকলেই খুব আনন্দিত এবং সকলেই খুবই মানে এই রথযাত্রার যে রুট, সেই রুটের দুধারে দাঁড়িয়ে যথেষ্ট আনন্দ পেয়েছে এবছরে। এই পরবর্তী সময়ে আমরা আশা করি এই রথযাত্রা এইভাবেই চলবে। বিভিন্ন বাজনা, কীর্তন, গান ইত্যাদির মাধ্যমে রথ পরিক্রমা করে বা বিজন প্রায় মার্কনি এভিনিউ, কীর্তিবাস রোড থেকে শুরু করে কালিদাস রোড হয়ে পুরো বিজন অঞ্চল পরিক্রমা করেছে। এটা আর্থিক সংস্থান সবই ভক্ত, অর্থাৎ আশ্রম থাকলে ভক্তের আগমন হয়। হ্যাঁ, ঠাকুরমা স্বামীজি যেখানে বসে রয়েছেন, ঠাকুরমা স্বামীজিকে দর্শন করার জন্য, জপ ধ্যান করার জন্য, হ্যাঁ, আধ্যাত্মিক দিক দিয়ে নিজের উন্নতির জন্য। মানুষের জন্ম কিসের জন্য? মানুষ জন্মটা
হ্যাঁ, জন্ম এই জন্যই যাতে আমরা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যেতে পারি, এই আমাদের মূল উদ্দেশ্য থাকবে। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা মন্দির মসজিদগুলো গিয়ে থাকি এবং ভগবানের আমরা আরাধনা করে থাকি। সেই আরাধনার পরিপ্রেক্ষিতে অনেক ভক্ত আসে, তাদের অনুদান, তাদের ডোনেশনের মাধ্যমে এগুলো চলে। এই রথযাত্রা হয়ে থাকে, তারা প্রচুর ডোনেশন দিয়ে থাকে। বাৎসরিক উৎসব হয়, প্রচুর ডোনেশনের এই চলে। যে আর্থিক সংস্থান যেটা এই পড়াশোনার ব্যাপারে আমি একটু সংক্ষেপে বলি। আর্থিক ঠিকই তাই, বিরাট একটা খরচ। হ্যাঁ, এই খরচ কিভাবে সামলানো যায়, এই আর্থিক সংস্থান আসে এই ভক্তদের কাছ থেকে। আমাদের এই টাউনশিপে যে স্কুলগুলো রয়েছে তার প্রত্যেকটি স্টুডেন্টকে এক একজন ভক্ত স্পন্সর করে থাকে। তাদের ইয়ারলি একটা গ্র্যান্ট আর কি তারা দিয়ে থাকে, যে আমরা বলে দিই যে এত টাকা মোটামুটি একটা স্টুডেন্টের জন্য খরচ হতে পারে, দেয়। এটা কিছু আছে বিভিন্ন যে এনজিও আছে সেই অর্গানাইজেশন থেকে কিছু আমরা হেল্প পাই। যেমন এই গত কয়েক বছর ধরেই আমেরিকায় যে ঈশাত্মানন্দ মহারাজ আছেন আর কি, উনি বেশ কিছু টাকা পাঠিয়ে দেন আর কি আমাদের স্টুডেন্টের জন্য। এছাড়া যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল প্ল্যান্ট, NSPCL ইত্যাদি যে এই সরকারি অর্গানাইজেশানগুলো অর্থাৎ কলকারখানা, তার আধিকারিকরা অর্থাৎ যেটা CSR বলা হয়, CSR থেকে প্রচুর টাকা গ্রান্ট করা হয়ে থাকে এই স্কুলগুলো পরিচালনার জন্য। এই আর্থিক দিকটা আসে পাবলিক থেকে। হ্যাঁ, অন্য কোনো যে ব্যবস্থা বা সমিতির যে অন্য কোনো উৎস, সে আয়ের উৎস নেই। আয়ের উৎস মেনলি ভক্ত এবং CSR প্রজেক্ট। আপনাদের একটা জায়গায় আমি দেখছিলাম যে এই যত ছাত্রছাত্রী আপনাদের ওখানে পড়াশোনা করেন তাদের একটা মানে বাৎসরিক একটা মূল্য আছে, সেটা আপনারা ভক্তদের কাছ থেকে আশা করে থাকেন। এই মূল্যটা কতটা? মানে কোনো ভক্ত যদি মনে করুন আমাদের এই অনুষ্ঠান দেখার পরে কোনো ভক্ত যদি উৎসাহী হয়ে দিতে চায়, তাহলে সে আপনাদের সঙ্গে যোগাযোগ করে, তার মানে আনুমানিক খরচ কত হতে পারে? কোনো কিছু না, কোনো কেউ যদি মনে করে যে আমি এখানে যে দুস্থ ছাত্রদের পড়ানো হচ্ছে তাতে আমি একটু অংশগ্রহণ করতে চাই, আমি যদি কিছু দিতে পারি, কোনো ছাত্র পিছু যদি কিছু দিতে পারি, সেটা বাৎসরিক কত টাকা? আচ্ছা, এটা আমি বলছি। আমাদের পুজোর সময় ড্রেস দেওয়া হয় প্রত্যেকটি স্টুডেন্টকে। আচ্ছা, হ্যাঁ, তার আগে থেকে আমরা একটা আমাদের সেলস কাউন্টার আছে, সেলস কাউন্টারে সেখানে একটা নোটিশ দেওয়া থাকে। কেউ ভক্ত যদি দিতে ইচ্ছুক হন, তার মিনিমাম হচ্ছে 500 টাকা কি 600 টাকা এই ধরনের একটা অ্যামাউন্ট ধরা থাকে, সেই হিসাবে ভক্তরা দিয়ে থাকেন। এবার পাটলিও কে যদি ড্রেসের জন্য আমরা পাটলিও অ্যাকসেপ্ট করি। হয়তো কেউ কারো সবার পক্ষে তো মনটা বলছি দিই, কিন্তু তার সঙ্গতি নেই, তাকে কি জোর করা উচিতও নয় বা বলাও ঠিক নয়। তার স্বেচ্ছায় যা দেবে তাই আমরা গ্রহণ করি, সেটা আমরা 10 টাকাও হতে পারি। আচ্ছা আচ্ছা। আপনাদের এই বাণী প্রচারের আমরা স্কুল দেখলাম, আমরা স্বাস্থ্যের জন্য হসপিটাল দেখলাম। আমার যেটা মনে হয় আপনাদের বোধহয় একটা শিল্পকলা কেন্দ্রও আছে। আচ্ছা, যেটা বলি এটা VTI বলে আমাদের একটা শিল্পাঙ্গন আর কি, শিল্পাঙ্গন। হ্যাঁ, যেখানে আমাদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা, প্রচুর ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে এবং তারা বাইরে অনেক জায়গায় তাদের কর্মের সংস্থান হয়েছে। আচ্ছা, এরকম এই যে শিল্পাঙ্গন, এই ইউনিটে আমাদের যেসব ট্রেডে পড়ানো হয় সেগুলো আমি বলছি, এবং এই ট্রেডের মাধ্যমে কোথায় কোথায় তারা চাকরি পেয়েছে সেটাও আমি সংক্ষেপে বলছি। এ পর্যন্ত যারা পেয়েছে আর কি, আমাদের মেনলি আছে ইলেকট্রিশিয়ান, আচ্ছা বিউটিশিয়ান কোর্স আছে, ইলেকট্রিশিয়ান আছে। বর্তমান যুগে যে কম্পিউটারের যুগ, কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যারস আছে এখানে টেলারিং। এইগুলি মূলত এখানে ওয়েল্ডিং ইত্যাদি এইগুলো শেখানো হয়।
এবং এইগুলো এখানে এরা 6 মাসের বর্তমান 6 মাসের কোর্স থেকে আমাদের ডিপ্লোমা কোর্স অবধি এখন চালু রয়েছে। এই ডিপ্লোমা কোর্স 2 বছরের, এর সার্টিফিকেট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়ে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্গানাইজেশন আছে সেখান থেকে সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেট মূল্য অনেক বেশি এবং তার পরিপ্রেক্ষিতেই বিভিন্ন কলকারখানায় প্রচুর ছেলে মেয়ে কাজকর্ম করছে। এই শিল্পাঙ্গনে যারা আপনার শিক্ষা নিচ্ছেন তাদের মানে আবেদনের মানে যোগ্যতাটা কি, মানে কারা আবেদন করতে পারেন? ক্লাস 8 থেকে 8 পাস স্টুডেন্টও ওখানে ওই টেকনিক্যাল জবে যেতে পারে এবং আপ টু গ্র্যাজুয়েট অবধি ওরা যে যার ইচ্ছা হয় আর কি ওই ট্রেনিং নিতে পারে। সেক্ষেত্রে বিপিএল এর কোনো বাধ্যবাধকতা নেই, সবাই আসতে পারে? না, ওখানে বিপিএল এর কোনো বাধ্যবাধকতা নেই। ওখানে লামসাম কিছু পেমেন্ট দিতে হয়, সেই পেমেন্ট দিয়ে, কারণ ওখানে তো শিক্ষক আছে, শিক্ষকদের কিছু যাতায়াত খরচ এমনি বিনা পয়সায় করে অধিকাংশ টিচারই, কিন্তু তাদের যাতায়াতের খরচটা কিছু দিতে হয়। এই নিয়ে ওখানে লামসাম কিছু নেওয়া হয়, এমন কিছু নয় যেটা বাইরে হয়তো তার 50,000 টাকা খরচ হতো, সেখানে হয়তো দেখা যাচ্ছে 5,000 টাকা লাগে, এই আর কি। আর একটা বড় যেটা আমাদের নিবেদিতা ইউনিটে, যেটা আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট, ইসিজি টেকনিশিয়ান, এক্স-রে টেকনিশিয়ান এর ট্রেনিং দেওয়া হয়। এগুলো থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে চাকরি পাচ্ছে বাইরে, বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলো প্রচুর ছেলে মেয়ে রয়েছে এখান থেকে। হ্যাঁ, টোটাল এখন স্টুডেন্ট আছে 280 জন। 280 জন। কতজন ইতিমধ্যে আপনাদের শুরু হওয়ার পর থেকে কতজন চাকরি পেয়ে বেরিয়ে গেছেন? প্রত্যেককেই চাকরি পেয়েছে, কেউ বসে নেই। হয় আমাদের দুর্গাপুরে রয়েছে, নয় দুর্গাপুরের বাইরেও গেছে। অনেকে আবার সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনও চাকরি পেয়েছে। হ্যাঁ, আপনাদের আমাদের দুর্গাপুরের আশেপাশে বিভিন্ন সুপার স্পেশালিটি হসপিটাল আছে, তো সেখানেও শোনা যায় নাকি যে আপনাদের বাণীপ্রচার থেকে ট্রেনিং প্রাপ্ত ছেলেমেয়েরা ওখানে বিভিন্ন জায়গায় কাজকর্ম পেয়েছেন, এটাও তো শোনা যায়। সর্বত্র প্রায় আমরা আমাদের সারাউন্ডিংস যে স্টেটগুলো আছে, এখানে বিহার, উড়িষ্যা ইত্যাদি এইসব রাজ্যগুলোতেও প্রচুর ছেলে মেয়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে যারা এই মেডিকেল ইউনিটে যারা ট্রেনিং নিয়েছে আর কি, তারা বিভিন্ন হসপিটালে প্রচুর ছেলে মেয়ে, মানে তারা কেউ বসে নেই, যারা ট্রেনিং নিচ্ছে তারা কেউ বসে নেই এ পর্যন্ত আর কি। তো আপনার এই যে আপনাদের 6 মাসের ট্রেনিং, এটা কি আপনারা মানে প্রতিনিয়ত চলছে, মানে এটা এগোচ্ছে, বা আপনারা কোনো পেপার বা কোনো জায়গায় আবেদনপত্রের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেন? অ্যাডভার্টাইজমেন্টের কোনো ইয়ে নেই, এমনি থেকেই ছেলেমেয়েরা আসে, জেনে যায়। হ্যাঁ, আমাদের কিছু লিভলেট কিছু দেওয়া হয়, বাইরে যায়। হ্যাঁ, এছাড়া বার্নপুরে একটা ইউনিট খোলা হয়েছে, বার্নপুর স্টিল প্ল্যান্টে, ওখানেও আমাদের একটা ইউনিট খোলা হয়েছে যেখানে ফুড প্রসেসিং। আচ্ছা। হ্যাঁ, ফুড প্রসেসিং দুর্গাপুরে নেই, ফুড প্রসেসিংটা দুর্গাপুরে নেই, ফুড প্রসেসিংটা আমাদের বার্নপুরে খোলা হয়েছে। হ্যাঁ, আপনাদের এই সমগ্র কর্মকাণ্ডে কতজন আপনারা যুক্ত আছেন এখন বর্তমানে? যুক্ত আছে মানে এখানে যারা সেবক সেবিকা আছে আর কি, যারা কর্মে রত রয়েছে, তাদের সংখ্যা 350 মতো। 350? সবাই দুর্গাপুরেরই লোক? দুর্গাপুরে, তারা দুর্গাপুরেরই বিভিন্ন কাজে যুক্ত রয়েছে। আর একটা যেটা উল্লেখ্য যে আরও বিভিন্ন কাজ হয়ে থাকে, যেটা সেবামূলক কাজের মধ্যে, যেটা হচ্ছে আমাদের যে মানে কর্মসংস্থান একটা প্রজেক্ট আছে, সেখানে এই প্রজেক্টে কাজ করে 32 জনের মতো। 32 জনের মধ্যে এই এখানে কি হয়, গ্লাভস তৈরি হয়, জুট ব্যাগ আর সাবান তৈরি হয়। হ্যাঁ, সাবান তৈরি হয়। এর এটা বলে দিচ্ছি,
গত আর্থিক বছরে যেটা তৈরি হয়েছে আর কি, এগুলো সবই কিন্তু আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সাবান এবং হ্যান্ড গ্লাভস আর ডাস্টার সমস্ত দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এবং অ্যালয় স্টিল প্ল্যান্টে সাপ্লাই দেওয়া হয়। আচ্ছা, মানে উৎপাদিত সামগ্রী সমগ্র। আচ্ছা আচ্ছা, এটা হয়েছে গত বছর 23.5 টন সাবান, 23.5 টন সাবান, হ্যাঁ, 35,000 ডাস্টার, 20,000 পাটের ব্যাগ, 20,000 গ্লাভস, এগুলো সবই সাপ্লাই দেওয়া হয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল প্ল্যান্ট এবং এনএসপিসিএলকে। আচ্ছা, যেগুলো কারখানার কর্মীদের, শ্রমিকদের কাজে লাগে, এগুলো হাত ধুতে সাবান লাগে, এগুলো তৈরি হয় এখানে। এইটা কর্মসংস্থান একটা। এটা কোথায় তৈরি হয় আপনাদের? ওইটা আছে আমাদের ইউনিট আছে জেসি বোসে। আচ্ছা, হ্যাঁ, জেসি বোস রোডের উপর এই কারখানাটি অবস্থিত। এখানে ওখানে কতজন কর্মী আছে? ওখানে 32 জনের মতো আছে। 32 জন আছে। তো নতুন নতুন কর্মী তো আরো লাগবে, তো আরো যত বাড়ছে তত কর্মী নিয়োগ করা হয়ে থাকে। আগে ছিল 12 জন, 12 থেকে 18 জন হলো, এখন 32 জন রয়েছে। ওখানে কি আপনাদের নিজস্ব কোনো ওখানে নিজস্ব বলতে একটা ক্যাটাগরি 5 কোয়ার্টার নেওয়া হয়েছে আর কি, তাকে এক্সটেনশন করা হয়েছে। হ্যাঁ, তারা তো ওখানে যারা আছে, এই যে কর্মীরা যারা ওখানে নিয়েছেন, ওরা কি আপনাদের এখান থেকে শিক্ষণপ্রাপ্ত? ওরা এখান থেকে সব ট্রেনিং প্রাপ্ত, সব আপনাদেরই সংস্থা? এখানে নয়, বাইরে ট্রেনিং, প্রথম যে ফার্স্ট যখন স্টার্টিং হয় আর কি, বাইরের থেকে ট্রেনিং নিয়ে আসে, তারপর তারা পরবর্তী সময়ে যারা নিযুক্ত হয় তাদেরকে শিখিয়ে দেয় আর কি। আমাদের দুর্গাপুর এবং দুর্গাপুরের আশেপাশে অঞ্চলে যত বিপিএল শ্রেণীভুক্ত যারা রয়েছেন, তাদের ছেলে মেয়েদের কাছে আপনাদের কাছে আপনারা একটা আদর্শ হয়ে গেছেন, বা আপনারা সেই সুযোগটা করে দিচ্ছেন তাদের হাতে কলমে কাজ শেখানোর জন্য বা তাদের স্বনির্ভর করে তোলার জন্য। এইরকম মানে আপনাদের এই মুহূর্তে আপনাদের এই ধরনের কর্মকাণ্ডের যে শাখাগুলো, সেগুলো দুর্গাপুর ছাড়া আর বাইরে কোথায় আছে? দুর্গাপুর আমাদের মূলত দুর্গাপুর বিজনে রয়েছে। বাইরে শাখা কেন্দ্র বলতে আমাদের বার্নপুরে ইউনিট করা হয়েছে, এবং আরও গ্রামাঞ্চলে কিছু কিছু আছে যেগুলো হাতের কাজ হয়ে থাকে। শুধু গ্রামাঞ্চলে? হ্যাঁ, গ্রামাঞ্চলে হাতের কাজে। বয়স্ক শিক্ষা কেন্দ্র আছে আপনাদের কিছু? বয়স্ক শিক্ষা কেন্দ্র একটা রয়েছে, ওটা আছে গ্রামের দিকে, বলছি সম্ভবত এটা মহন্ত বাগানে রয়েছে আর কি। হ্যাঁ, মহন্ত বাগানে একটা বয়স্ক শিক্ষা কেন্দ্র রয়েছে। যেসব জায়গায় গ্রামে সেবা দেওয়া হয়ে থাকে সেগুলি হচ্ছে দাসের বাঁধ, ধোয়াডাঙ্গা, মহন্ত বাগান, বাগানপাড়া, মানাবস্তি, নয়াবাজার, এগুলো হচ্ছে মূল কেন্দ্র, যেখানে স্কুল আছে এবং এখানে হস্তশিল্পেরও ব্যবস্থা আছে। শুধু তাই নয়, ওই সব গ্রামগুলোতে উন্নয়নের জন্য তাদেরকে বিভিন্ন কাজে যুক্ত করা হয়েছে। গ্রামের আর্থসামাজিক কাজগুলো ওখান থেকে সমস্ত সময় করছেন। যে এই ক্ষেত্রে সরকারের, আমাদের স্থানীয় প্রশাসন বা সরকার, রাজ্য সরকারের কোনো রকম সাহায্য আপনারা পান? সাহায্যর জন্য অ্যাপিল করলেও সরকার এখনো পর্যন্ত সেরকম রেসপন্স দেয়নি। যাবতীয় কাজকর্ম যেটা আমরা আছি, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, তাদের সিএসআর প্রজেক্টেই হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল প্ল্যান্ট, রেল থেকে আপনারা কোনো কিছু পেয়েছেন? রেল থেকে আমরা কিছু তেমন পাইনি। এখানে এনএসপিসিএল আছে, এনএসপিসিএল মূলত আর কি অ্যালয় স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এই তিনটে থেকেই আমরা মোটামুটি সাহায্য পেয়ে থাকি। রেলেরও অনেক আছে, ইন্ডিয়ান অয়েল আছে আমাদের এখানে, তাদের কাছেও কোনোদিন? না, ইন্ডিয়ান অয়েল থেকেও তেমন না, মাঝে মাঝে। আচ্ছা, এছাড়াও আমরা যেমন মিশন হসপিটাল, আচ্ছা, হ্যাঁ, এখান থেকেও কিছু আর্থিক সাহায্য আমরা পেয়ে থাকি আর কি, মিশন হসপিটাল, ওনাদের সিএসআর প্রজেক্টে। ওনাদের সিএসআর প্রজেক্ট। আর কোনো হসপিটাল? আর তেমন হসপিটাল আমাদের তেমন এখনও সাহায্য আসেনি, তবে মেনলি মিশন হসপিটাল কিছু আর্থিক সাহায্য করে থাকে প্রতি বছর। এই আর্থিক সহযোগিতা না থাকলে এগুলো চালানো খুব দুষ্কর ব্যাপার। হ্যাঁ, এগুলো আমরা আবেদন জানাই, আমাদের যে ম্যাগাজিন বেরোয় ম্যাগাজিনে আবেদন রাখি, তা থেকে কিছু কিছু বাইরের থেকেও আর কি কিছু
হ্যাঁ, আর্থিক সহযোগিতা আমাদের অর্গানাইজেশন আছে এবং তার মাধ্যমে অর্গানাইজেশন চলছে। আপনাদের কোনো অ্যাম্বুলেন্স পরিষেবা আছে? অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের নেই এ পর্যন্ত, তবে আমাদের চেষ্টা চলছে। অ্যাম্বুলেন্স আছে, মোবাইল ভ্যান আছে, যেটা এমনি রোগী নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নেই, কিন্তু মোবাইল ভ্যান আছে যার মাধ্যমে আমরা ওই গ্রামাঞ্চলে যে চিকিৎসার জন্য ডাক্তার এবং প্রয়োজনীয় ওষুধপত্র ইত্যাদি নিয়ে, ডাক্তাররা নিজেদের গাড়িতে যান, ওষুধপত্র এবং প্রয়োজনে যদি কিছু তেমন কিছু খারাপ গ্রামাঞ্চলে যদি কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে ওই ভ্যানের মধ্যে নিয়ে আসি আমরা। নিয়ে তারপরে নিকটবর্তী কোনো হাসপাতালে আপনারা নিয়ে যান। আপনাদের যে কার্যালয়, সেই কার্যালয়ে আপনাদের স্বামীজির, সারদা মায়ের বেশ বড় মূর্তি আছেন, তো দেখেছি আমি। স্বামীজির আছে কিনা আমার ঠিক মনে হয়, সারদা মায়ের তো আছেই আছে। ওখানে নিয়মিত তো নিশ্চয়ই পূজা অর্চনা সবকিছুই হয়। এবার আমি ঠাকুর ঘর সম্বন্ধে কিছু বলি। নিত্য পূজা হয়ে থাকে এখানে, ঠাকুরমা স্বামীজির নিত্য পূজা, ধূপ, হ্যাঁ, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি এবং সকালে নিয়মিত পূজা হয়। এছাড়া বাৎসরিক উৎসব হয়। এই বাৎসরিক উৎসব 3 দিন ধরে চলে। প্রচুর ভক্তের সমাগম ঘটে ওখানে। মূলত এটা মার্চ মাসে হয়ে থাকে। আর তাছাড়াও আমাদের দুর্গা পুজোর সময় অষ্টমীর দিন বিশেষ পূজা হয়ে থাকে। মাকে আমরা দুর্গা রূপে পূজা করে থাকি, দুর্গা প্রতিমাও থাকে, কিন্তু মায়েরও বিশেষ পুজো করা হয়ে থাকে অষ্টমীর দিন। জন্মদিন পালন করা হয়। জন্মদিন ঠাকুরমা স্বামীজির এই 3টি বড় অনুষ্ঠান হয়ে থাকে সারা বছর। প্রচুর ভক্ত এখানে প্রসাদ পেয়ে থাকে। আমাদের অ্যাভারেজ গড় আমরা এই বিভিন্ন অনুষ্ঠানে 5 থেকে 6 হাজার ভক্ত এখানে প্রসাদ পেয়ে থাকি। এবং 3 দিন যে বাৎসরিক উৎসব চলে, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মহারাজরা আসেন। এবং আধ্যাত্মিক দিক দিয়ে আমরা শুধু যে সেবামূলক কাজে এগিয়ে আছি তা নয়, আধ্যাত্মিক দিক দিয়ে মানুষের মনকে ঠাকুরমুখী করার জন্য, ঈশ্বরমুখী করার জন্য আমাদের প্রচেষ্টা রয়েছে। সেই জন্য রেগুলার বিভিন্ন আশ্রম থেকে মহারাজরা আসেন এবং তাদের বক্তব্য রাখেন আধ্যাত্মিক বিষয়ে, অর্থাৎ ঠাকুরমা স্বামীজি কিংবা আনুষঙ্গিক অন্যান্য গীতা কিংবা কথামৃত পাঠ ইত্যাদি নানা যে পুস্তক রয়েছে আর কি, আধ্যাত্মিক বিষয়ক পুস্তক, সেই সম্বন্ধে আলোচনা রেগুলার হয়ে থাকে। আমাদের মাসে 4 থেকে 5টা ক্লাস হয়ে থাকে মহারাজদের। এছাড়াও আরও আনুষঙ্গিক, যেমন গত 2 বছর আগে আর কি আমাদের বিশেষ একটা অনুষ্ঠান হয়েছিল ঈশাত্মানন্দ মহারাজের সৃজনী হলে, যেখানে ভক্তের সমাগম হয়েছিল 1500-এরও বেশি। এরকম অনুষ্ঠান আমাদের প্রায়শই হয়ে থাকে শিল্পাঙ্গনে। বেলুড় মঠ থেকে যে মহারাজরা আসেন, তারা বক্তব্য রাখেন। আমার একটা বিশেষ উদ্যোগ আমরা ঠিক করেছি, এই কয়েক বছর ধরেই চলছে। এই উদ্যোগটাকে আমরা বাস্তবায়িত করার জন্য যুব সম্প্রদায়কে যুক্ত করেছি। যুব সম্মেলন, যুব সম্মেলন, কারণ যুবকরাই দেশের ভবিষ্যৎ, আমাদের আশ্রমের ভবিষ্যৎ। যুবকদিকে আমরা যদি যুক্ত না করতে পারি, আমাদের সেটা ব্যর্থতা। সেই জন্য আমরা ঠিক করেছি প্রতি মাসে না হলেও বছরে 3 থেকে 4টা আমাদের যুব সম্মেলন, যুবদের অনুষ্ঠান হবে। এবং এতে বক্তব্য রাখবেন রিনাউন্ড মঙ্ক অফ বেলুড় মঠ। বেলুড় মঠের যে বেশ পরিচিত, যারা শিক্ষা বিষয়ে খুব পারদর্শী, অর্থাৎ শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেই মহারাজদের এনে আমরা ক্লাস করাচ্ছি এবং ভবিষ্যতে করাবো বলে আমরা ঠিক করেছি। হ্যাঁ, আপনাদের মানে ব্যাপ্তি অনেকটা বড় পরিসর। কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কথা হচ্ছিল, আপনি এক জায়গায় বলছিলেন যে এই মুহূর্তে বোধহয় পশ্চিমবাংলার মধ্যে সর্ববৃহৎ একটা সেবামূলক প্রতিষ্ঠান, যা শুধু সেবা নয়, স্বাস্থ্য, তারপরে আপনার সামাজিক কর্মকাণ্ড আর শিক্ষা নিয়ে প্রচুর এগিয়ে গেছেন। এবং
একদম নিম্ন স্তরের বুনিয়াদি জায়গা থেকে আপনারা শিক্ষাটাকে দিচ্ছেন। কিন্তু এই যে বললেন না যে একটা জায়গায় আপনি বলছিলেন যে আপনাদের দশম শ্রেণী অবধি পড়ালো, তার কোনো সার্টিফিকেট যেটা দিচ্ছেন সেটা আপনাদের, এই জায়গাটায় মনে হচ্ছে না যে আপনাদের কিছুটা খামতি রয়ে যাচ্ছে? আমাদের খামতি, আমাদের টার্গেট আছে যেটা আমরা ঠিক করেছি, মোটামুটি এখনও পর্যন্ত সম্ভব হয়ে উঠছে না। এই জন্যই যে আমাদের যেহেতু ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, বড় একটা হসপিটাল, হেলথ সেন্টার আছে, এইগুলোকে চালিয়ে আবার নতুন করে স্কুল খোলার মতো সঙ্গতি এখনও পর্যন্ত তৈরি হয়নি। তবে আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে একটা স্কুল তৈরি করা। সেটা কি দুর্গাপুরের মধ্যেই? দুর্গাপুরের মধ্যেই আমাদের একটা স্কুল করব, টার্গেট আছে। আমরা ম্যানেজমেন্টকে জানিয়ে রেখেছি এখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটা বিল্ডিং, হ্যাঁ একটা বিল্ডিং যেন দেওয়া হয়, একটা আমরা ভার্বালি অ্যাপ্রোচ করে রেখেছি। আমরা সম্ভব হলে একটা স্কুল খোলার আমাদের উদ্দেশ্য রয়েছে এবং এইটাই আধিকারিকরা কি সদুত্তর কিছু পাওয়া যাচ্ছে? হ্যাঁ, তাদের মধ্যে যথেষ্ট স্বতঃস্ফূর্ততা রয়েছে, দেওয়ার জন্য উদ্যোগী তারা। এ বিষয়ে আমরা চেষ্টা করছি ভবিষ্যতে একটা স্কুল যাতে খোলা। যদি স্কুল হয়, আশা করি হবে, মায়ের ইচ্ছা থাকলে নিশ্চয়ই হবে, কিন্তু সেই স্কুলেও কি সেই বিপিএল এর চিন্তা? না, সেখানে সবার জন্য থাকবে, শুধু বিপিএল গ্রুপ নয়। কারণ বিপিএল গ্রুপ রাখলে সেটা অসুবিধা হবে। আমাদের যেটা যে উদ্দেশ্যে খোলা, যে আমাদের যে বিজন কিংবা বিজন কাছাকাছি যে গ্রামগুলো আছে, সেসব পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার তেমন সুযোগ সুবিধা পাচ্ছে না। একটি মাত্র স্কুল রয়েছে মেঘনাথ শাহ এখানে, সেটা যথেষ্ট নয়, স্টুডেন্টের সংখ্যাও অনেক বেশি। সেজন্য আরেকটি স্কুল, অন্তত কমপক্ষে আরেকটা স্কুল যদি হয়ে থাকে তাহলে বাংলা মিডিয়াম, তাহলে এইটা আমাদের এখানকার যে পরিবারগুলো রয়েছে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, অন্যত্র তাদের যেতে হবে না। অনেক ছেলেমেয়েকে চলে যেতে হয় বিবেকানন্দ হাই স্কুল বেনাচিতি, অনেক দূর। অনেক ছেলেমেয়ে চলে যায় বিজরা হাই স্কুলে, তাদের চলে যেতে হয়। সেই সব ছেলেমেয়েদের আর বাইরে পড়াশোনা করতে হবে না। আমাদের চেষ্টা আছে যাতে স্কুল করা যায় সবার, মানে সেটা ওপেন টু অল, প্রত্যেকের জন্য, প্রত্যেকে আসবে। এবং আমাদের আর একটা ইচ্ছা আছে যে হোস্টেলে কিছু ছেলেমেয়েকে রেখে পড়ানো। এই যে আপনাদের আগামী যে চিন্তা ভাবনাগুলো, এগুলো সময় কিরকম আর মানে লাগতে পারে, মানে আরো কতদিন? এইটা আগামী বছর না আরো 2-3 বছর? এইটা পরিকল্পনা চলছে। হ্যাঁ, 2-3 বছর তো মনে লাগতে পারে, তা নাহলে আগামী বছর হয়তো হতে পারে, এরকম একটা পরিকল্পনা রয়েছে। এখন এইটা আর্থিক দিক দিয়ে আমরা তো অনেকটা, যেটা এর সাহায্য যদি উন্নত কোথা থেকে না পাই তাহলে স্কুলটা খোলা সম্ভব না। কারণ টিচারদের মাইনেপত্র যেগুলো এখন ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে চলে গেলে, এটা এখন খুললে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট হয়তো স্যাংশন করে দেবে, ঠিকই আছে, কারণ বিজনে কোনো স্কুল নেই। আন্ডারে চলে গেলে তাদের টিচাররা চলে আসবে, কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড থেকে পরিকাঠামোগত, হ্যাঁ, সেগুলো অসুবিধা হবে। সেই জন্য আমরা এর পরিকাঠামোটা তৈরি করে তার টিচিং স্টাফ কিভাবে হবে, কিভাবে আমরা এটা স্কুলটাকে চালাবো, অন্যান্য যে মিশনের যে অন্যান্য ইউনিট আছে তাদের সাথে আলোচনা চলছে কিভাবে চালানো যায়। যেমন আমাদের আসানসোল রামকৃষ্ণ মিশন আছে, রামনিকপুর রামকৃষ্ণ মিশন, প্রত্যেকটা হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, এবং ওনারা কীভাবে চালাচ্ছেন তার পরামর্শ নিয়ে আমরা, ওনাদের পরামর্শ নিয়ে আমরা সেদিকে এগিয়ে চলেছি। আশা করছি শীঘ্রই আমরা একটা স্কুল তৈরি করতে পারব। আমরা আগামী দিনে দুর্গাপুরের বুকে রামকৃষ্ণ মিশনের মতো স্কুলের মতনই একটা ভালো স্কুল আশা করতেই পারি। এটা আমরা আশা করতে পারি। এটা সেখানে মোটামুটি আপনাদের কিরকম, ওটা কি মানে শুধু ছাত্রদের জন্য না ছাত্রীদের জন্য, না উভয় পক্ষের জন্যই থাকে? ছাত্রছাত্রী বোর্ড কোএডুকেশন না হলে আমাদের সেটা সম্ভব হবে না। এই জন্যই যে ওই বাড়ির ছেলেটি যদি পড়তে আসে, মেয়েটি যাবে কোথা, সেই জন্য আমরা ঠিক করেছি কোএডুকেশন। আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা কোএডুকেশন, ফুললি কোএডুকেশন। তা কোএডুকেশনাল সিস্টেম থাকলে তো অসুবিধা নেই। হ্যাঁ, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টে অনেক স্কুল আছে এখনো কোএডুকেশন, অসুবিধা আছে। সেই জন্য কোএডুকেশন স্কুল করারই আমাদের ইচ্ছা আছে। তবে এটা ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ না থাকলে হয় না।
সেটা নিশ্চয়ই আমরা পাবো, এটা আশা করছি। এবং ভবিষ্যতে আমরা এখানে শিক্ষার দিক দিয়ে আরও ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যেতে পারবো, এই আশা করছি আমরা। আর কি কি আপনাদের পাইপলাইনে আছে, মানে আগামী দিনে স্কুল ছাড়া যদি স্কুল ছাড়া আমাদের এই যে গ্রামগুলো এখন আদর্শ ভিলেজ, আদর্শ গ্রাম হয়ে গেছে 3 থেকে 4টে। আচ্ছা আচ্ছা, সেখানে সোলার পাওয়ার সেখানে দেওয়া হচ্ছে গ্রামাঞ্চলে। আচ্ছা, স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে, সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। সেখানে কর্মসংস্থানে কী কী ব্যবস্থা করা হয়েছে, সেখানে গোঠারি করা হয়েছে, অনেক জায়গা গোঠারি করা হয়েছে। আর ওখানে ফিশারি অনেক জায়গা, অনেক এই মহন্ত বাগান এখানে একটি পুকুর খোঁড়া হয়েছে, পুকুর সেটা রিনোভেট করা হয়েছে। সেখানে মাছ চাষ করা হয়, ওখানকার পাশাপাশি যে অধিবাসী আছে সে দেখাশোনা করে, মাছ চাষের ব্যবস্থা করা হয়েছে, গোটারি করে দেওয়া হয়েছে। তাছাড়া হাঁস মুরগি পালনের ব্যবস্থা, এই নানা ব্যবস্থা গ্রামাঞ্চলে করা হয়ে থাকে। রাস্তাঘাট সেখানে পাকা করা হয়েছে, অনেক জায়গায় কংক্রিটের রাস্তা করা হয়েছে। তবে CSR প্রজেক্টের সহায়তা গ্রামগুলো উন্নতি করে এই স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতিরই উদ্যোগে এই গ্রামগুলো আদর্শ গ্রামে পরিণত হয়েছে। শুধু তাই নয়, শিক্ষার দিক দিয়ে যারা পিছিয়ে ছিল তারা এখন, যেখানে 10% ছেলে মেয়ে স্কুলে যেত না, এখন 60 থেকে 70% ছেলে মেয়ে স্কুলে যায়, পড়াশোনা করে, এবং তারা নিয়মিতভাবে এখানে আশ্রমের সঙ্গে তারা যোগাযোগ রয়েছে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের দিক দিয়েও তারা পিছিয়ে নেই। আমাদের যখন অনুষ্ঠান হয়, বিভিন্ন অনুষ্ঠান, যেমন মহালয়ার অনুষ্ঠান কিংবা নেতাজি বার্থডে কিংবা স্বামীজি বার্থডে ইত্যাদি, এই যে জন্মদিনগুলো যে পালন করা হয়, সেখানে তারা ছোট ছোট করে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকটি ইউনিট করে থাকে, এবং তার প্রপার ট্রেনিং আমাদের ট্রেনাররা রয়েছে তারা দিয়ে থাকে। আপনাদের শিক্ষা রয়েছে, স্বাস্থ্য রয়েছে, সেবা রয়েছে, ক্রীড়া জগৎ, ক্রীড়া নিয়ে কোনো চিন্তা ভাবনা, খেলাধুলা নিয়ে? খেলাধুলা নিয়ে তেমন অগ্রগতি নেই, তবে ছেলে মেয়েরা পাশাপাশি তেমন মানে ফুটবল কিংবা ক্রিকেট কিংবা এই ধরনের নেই। তবে আমাদের ব্যায়াম শেখানো হয়ে থাকে। আচ্ছা, আমাদের ব্যায়াম শেখাবার রয়েছেন যিনি ট্রেনার, যিনি এসে তাদের নিয়মিত আর কি যোগ ব্যায়াম করান। আচ্ছা, যোগ ব্যায়াম করান। এবং যোগ ব্যায়ামের যে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, যোগ ব্যায়ামে তাদের কারুকার্য দেখানো হয়ে থাকে সেখানে ছেলে মেয়ে। যোগ ব্যায়ামে কি আপনাদের ওই ছাত্রছাত্রীদের মধ্যেই শেখানো হয় না অন্য বাইরে? না, বাইরে না, সব ছাত্রছাত্রী, সবই গান বাজনা থেকে আরম্ভ করে যোগব্যায়াম সবই ছাত্রছাত্রীরা তাদের। আমরা মূল উদ্দেশ্য তারা যাতে স্বনির্ভর হতে পারে সেই দিকে তাদের এগিয়ে নিয়ে যাওয়া আমাদের মূল উদ্দেশ্য। দুর্গাপুরের মতন শিল্প শহরে থেকে আপনাদের এই ধরনের কার্যকলাপ, এটা আপনারা খুব আনন্দের সঙ্গে উপভোগ করেন বা খুব প্রতিনিয়ত আপনারা সবাই যুক্ত আছেন এর সঙ্গে। আগামী দিনে আপনাদের এই ধরনের প্রচেষ্টা আরও বৃদ্ধি পাক, আরও মানে এলাকাবাসী বা তার আশেপাশে যারা আমরা আছি তারা আরও আপনাদের সঙ্গে যুক্ত হোক, এই আশা রাখি। এবং আগামী দিনে আপনাদের কার্যক্রম আর একটু এগিয়ে যাক। স্কুলের একটা ভালো আপনি উদ্যোগ শুনিয়েছেন, আমাদের দুর্গাপুরের বুকে ওটার খুব অভাব আছে, একটা ভালো বাংলা মিডিয়াম, এবং সেটা রামকৃষ্ণ মিশনের যদি সহযোগিতায় পাওয়া যায় তাতে নিশ্চয়ই দুর্গাপুরবাসীর কাছে খুব ভালো পাওনা হবে। আশা করি এইগুলো আপনাদের কাছ থেকে পাবো, এই আশা রেখে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী দিনে দুর্গাপুর বাণী প্রচার সমিতির কাছ থেকে আরও নতুন নতুন অনেক কিছু পাবো এবং ওনাদেরকে আমাদের সঙ্গে পাবো, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।